হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক অংশের দক্ষিণ পূর্ব এশিয়া যে কয়টি দেশ অবস্থান করছে ওই দেশগুলো সম্পর্কে জানব, ওই দেশগুলোর পরিচিতি সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। প্রথমে আমরা একটু ম্যাপটা দেখি। আমার অনুরোধ থাকবে, আপনারা যখন সাধারণ জ্ঞান পড়বেন, বাংলাদেশ বা আন্তর্জাতিক যেটাই পড়েন, দুটো ম্যাপ অবশ্যই কিনে নেবেন। এটা বাসায় সব সময়ের জন্য চোখের সামনে রাখলে সুবিধা হবে জিনিসগুলো মনে রাখার জন্য। সো আমি ম্যাপটা হয়তো অত সুন্দর আঁকা হয়নি, বাট এঁকেছি। তারপর আপনারা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। কেন দক্ষিণ পূর্ব এশিয়া সেটা বললাম, আমরা আগেই একটু দিকটা দেখি, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। সো এই যে এই মানে চতুর্থ কোয়াড্রাম, অর্থাৎ এই জায়গাটাতে এই দেশগুলোর অবস্থান। আমরা যখন দক্ষিণ এশিয়া সম্পর্কে পড়েছি, অর্থাৎ দক্ষিণ এশিয়ার অবস্থান ছিল একদম সাউথ বরাবর, কিন্তু এই দেশগুলোর অবস্থান কি কিছুটা সাউথের দিকে, কিছুটা পূর্ব দিকেও। তাই এদেরকে বলা হয় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। ঠিক আছে, এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে এশিয়াতে টোটাল 11টা দেশ রয়েছে। কয়টা দেশ আছে? টোটাল 11টা দেশ আছে। কি কি দেশ আছে? মায়ানমার আছে, থাইল্যান্ড আছে, লাওস আছে, ভিয়েতনাম আছে, কম্বোডিয়া আছে, মালয়েশিয়া আছে, সিঙ্গাপুর আছে, পূর্ব তিমির আছে, ইন্দোনেশিয়া, ব্রুনাই এবং ফিলিপাইন্স। এই দেশগুলো নিয়ে হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া গঠিত। সো প্রথমেই এই দেশগুলো সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিব, এই দেশগুলোর রাজধানী এবং মুদ্রার নাম জানার চেষ্টা করব। প্রথমে আমরা মায়ানমার সম্পর্কে জানি। মায়ানমার বাংলাদেশের সাথে সংলগ্ন, অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ দিকে অবস্থিত একটি দেশ, সেটা হচ্ছে মায়ানমার। মায়ানমারের রাজধানীর নাম হচ্ছে নাইপিদো। রাজধানীর নাম কি? নাইপিদো। আর মুদ্রার নাম হচ্ছে কিয়াট। মুদ্রার নাম কি? কিয়াট। মায়ানমারের রাজধানী নাইপিদো, মুদ্রা হচ্ছে কিয়াট। মায়ানমারের পূর্ব নাম ছিল বার্মা। এই নামটা 2006 সালে পরিবর্তন করা হয়, করে রাখা হয়েছে মায়ানমার। ঠিক আছে, বা মায়ানমারকে অনেক সময় রেঙ্গুন নামেও ডাকা হতো পূর্বে। এবং মায়ানমারের যেই অং সানের কন্যা অং সান সুচি, উনি হচ্ছে মায়ানমারের জাতির জনক। এবং উনি 1988 সালে একটি দল গঠন করে। সেই দলটির নাম হচ্ছে NLD, অর্থাৎ ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। দলটির নাম কি? NLD, ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। কত সালে প্রতিষ্ঠা করে? 1988 সালে। 1990 সালে তারা নির্বাচনে জয়লাভ করে, কিন্তু ক্ষমতায় বসতে পারেনি। তা এখন আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে অং সান সুচি 1991 সালে নোবেল পুরস্কার লাভ করেন। কত সালে? 1991 সালে। কিসে? শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এবং অং সান সুচিকে গণতন্ত্রের মানসকন্যা বলা হয়। এই ইনফরমেশনগুলো যদি আমরা মোটামুটি জানি মায়ানমার সম্পর্কে, আমাদের এনাফ। এবং সেই সাথে মায়ানমারের মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি রাজ্য, সেটা হচ্ছে রাখাইন রাজ্য। এখানে মুসলিমরা বসবাস করে। এবং বাংলাদেশের সাথে যে মায়ানমারের সমস্যা রোহিঙ্গা নিয়ে, এইটা সম্পর্কে আপনারা ব্যাপক জানার বা বিস্তর জানার চেষ্টা করবেন, কারণ এখান থেকে বেশ কিছু প্রশ্ন থাকার সম্ভাবনা আছে রোহিঙ্গা নিয়ে। এরপরে যদি আরও অধিক জানতে হয়, এ নিয়ে আমি ব্যাপক আলোচনা করব কোনো এক সময়। এবার আমরা চলে আসব মায়ানমারের ঠিক নিচে মালয়েশিয়া। মায়ানমারের ঠিক নিচের দিকে অবস্থান করতেছে কোন রাষ্ট্র? সেটা হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়ার রাজধানীর নাম হচ্ছে কি? কুয়ালালামপুর। মালয়েশিয়ার রাজধানীর নাম হচ্ছে কুয়ালালামপুর, মুদ্রা হচ্ছে রিঙ্গিত। মুদ্রা কি? রিঙ্গিত। রাজধানীর নাম হচ্ছে কুয়ালালামপুর, মুদ্রা হচ্ছে রিঙ্গিত। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর নাম হচ্ছে পুত্রজায়া। প্রশাসনিক রাজধানীর নাম কি? পুত্রজায়া। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর নাম হচ্ছে পুত্রজায়া। মালয়েশিয়ার যেই প্রশ্ন সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে পৃথিবীতে সবচাইতে বেশি পাম অয়েল উৎপন্নকারী দেশ কোনটি? সেটি হচ্ছে মালয়েশিয়া। পাম অয়েল উৎপন্নকারী দেশ কোনটি সবচেয়ে বেশি? সেটি হচ্ছে মালয়েশিয়া। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এবং মালয়েশিয়ার জনক হচ্ছে মাহাথির মোহাম্মদ। উনি ব্যাপক
পরিবর্তন সাধন করেন মালয়েশিয়াতে ডক্টর মাহাথির মোহাম্মদ। উনি দীর্ঘ 22 বছর ক্ষমতায় ছিলেন এবং 2018 সালে আবার ক্ষমতায় আসেন। তখন তিনি 14তম প্রেসিডেন্ট হিসেবে প্রাইম মিনিস্টার হিসেবে নির্বাচিত হন। এরপরেই আমরা চলে আসব হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর হচ্ছে একটা নগর রাষ্ট্র এবং সিঙ্গাপুরের রাজধানী হচ্ছে সিঙ্গাপুর সিটি, মুদ্রা হচ্ছে সিঙ্গাপুর ডলার। সিঙ্গাপুর রাজধানী কি? সিঙ্গাপুর সিটি, মুদ্রা হচ্ছে সিঙ্গাপুর ডলার। এরপরে চলে আসবো হচ্ছে আমরা পূর্ব তিমির সম্পর্কে। খুবই ক্ষুদ্র একটি রাষ্ট্র, সিঙ্গাপুরের মতোই এটা হচ্ছে পূর্ব তিমির। পূর্ব তিমির মূলত পর্তুগিজদের একটি উপনিবেশ ছিল। পূর্ব তিমির পর্তুগিজদের উপনিবেশ ছিল এবং পূর্ব তিমির 1976 সালে পর্তুগিজ থেকে মুক্ত হয়ে ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্যে পরিণত হয় এবং ইন্দোনেশিয়া থেকে 2002 সালে তারা স্বাধীনতা লাভ করে। ইন্দোনেশিয়া থেকে তারা বের হয়ে স্বাধীনতা লাভ করে। এই পূর্ব তিমিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে পূর্ব তিমিরের স্বাধীনতা সংগ্রামের নেতা হচ্ছে গুসামাও। পূর্ব তিমিরের স্বাধীনতা সংগ্রামের নেতার নাম কি? গুসামাও। এবং পূর্ব তিমিরের রাজধানীর নাম হচ্ছে দিল্লি, মুদ্রার নাম হচ্ছে মার্কিন ডলার। মুদ্রার নাম কি? মার্কিন ডলার। আর রাজধানী হচ্ছে দিল্লি। পূর্ব তিমিরের রাজধানী দিল্লি, মুদ্রা হচ্ছে মার্কিন ডলার। এরপরে আমরা চলে যাব ইন্দোনেশিয়ার দিকে। ইন্দোনেশিয়া খুবই বৃহত্তর একটি রাষ্ট্র, অনেক বড় রাষ্ট্র। 1949 সালে, কত সালে? 1949 সালে নেদারল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। কোন দেশের কাছ থেকে? নেদারল্যান্ডের কাছ থেকে। কি লাভ করে? স্বাধীনতা লাভ করে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া অনেকগুলা দ্বীপরাষ্ট্র নিয়ে গঠিত, পৃথিবীর সবচাইতে বড় বেশি সংখ্যক দ্বীপরাষ্ট্র নিয়ে গঠিত। প্রায় 5000-এরও অধিক দ্বীপ নিয়ে গঠিত হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্টের নাম হচ্ছে আহমেদ সুকর্ণ। ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্টের নাম কি? আহমেদ সুকর্ণ। কিন্তু যেই প্রশ্নটা সবচাইতে বেশি আসে সেটা হচ্ছে মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্টের নাম কি? তিনি হচ্ছেন ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট আহমেদ সুকর্ণের কন্যা মেঘবতী সুকর্ণ পুত্রী। মেঘবতী সুকর্ণ পুত্রী, ওনার নাম কি? মেঘবতী সুকর্ণ পুত্রী। এই প্রশ্নটা সবচাইতে বেশি আসে। ইন্দোনেশিয়া অর্থাৎ মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্টের নাম হচ্ছে মেঘবতী সুকর্ণ পুত্রী। উনি হচ্ছেন ইন্দোনেশিয়ার একজন প্রেসিডেন্ট এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। এরপরে আসবো ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় দ্বীপের নাম হচ্ছে সুমাত্রা দ্বীপ। সবচেয়ে বড় দ্বীপের নাম হচ্ছে সুমাত্রা দ্বীপ। এরপরে ইন্দোনেশিয়ার পরেই চলে যাব হচ্ছে আমরা ব্রুনাইয়ের দিকে। ব্রুনাই একটা রাজতন্ত্র শাসিত দেশ এবং ব্রুনাইয়ের রাজধানীর নাম হচ্ছে বন্দর সেরি বেগুয়ান। ব্রুনাইয়ের রাজধানীর নাম কি? বন্দর সেরি বেগুয়ান। আর মুদ্রার নাম হচ্ছে ব্রুনাই ডলার। মুদ্রার নাম হচ্ছে ব্রুনাই ডলার, রাজধানীর নাম হচ্ছে বন্দর সেরি বেগুয়ান। ব্রুনাইয়ের রাজধানীর নাম হচ্ছে বন্দর সেরি বেগুয়ান আর হচ্ছে মুদ্রার নাম হচ্ছে ব্রুনাই ডলার। এরপরে আমরা চলে যাব হচ্ছে ফিলিপাইন্সের দিকে। ফিলিপাইনের মুদ্রার নাম হচ্ছে ফিলিপাইনের রাজধানীর নাম হচ্ছে ম্যানিলা, মুদ্রার নাম হচ্ছে পেসো। ফিলিপাইনের রাজধানীর নাম ম্যানিলা, মুদ্রার নাম হচ্ছে পেসো। এরপরে আমরা চলে আসব হচ্ছে ভিয়েতনামের দিকে। ভিয়েতনাম মূলত একটি যুদ্ধপ্রবণ দেশ ছিল। ফ্রান্স প্রথম বিশ্বযুদ্ধের সময়, প্রথম বিশ্বযুদ্ধের কিছুটা আগে ভিয়েতনাম দখল করে নেয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন পর্যন্ত ভিয়েতনামে অবস্থান করে ফ্রান্স। 1954 সালে ফ্রান্সের কাছ থেকে ভিয়েতনাম স্বাধীনতা লাভ করে এবং 1954 সালে ভিয়েতনাম ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করার পর দুই ভিয়েতনাম আলাদা হয়ে যায়, উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম। 1976 সালে এই দুই ভিয়েতনাম আবার কি হয়? একত্রিত হয় এবং ভিয়েতনামের রাজধানীর নাম হচ্ছে হ্যানয়, মুদ্রা ডং। ভিয়েতনামের রাজধানীর নাম হ্যানয়, মুদ্রা কি? ডং। খুবই ইম্পর্টেন্ট, ভিয়েতনাম থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা খুবই বেশি। ভিয়েতনামের রাজধানীর নাম হচ্ছে হ্যানয়, মুদ্রা ডং। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের নেতা হচ্ছে হো চি মিন। ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের নেতার নাম কি? হো চি মিন। ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের নেতার নাম হচ্ছে হো
হোচি মিন, স্বাধীনতা সংগ্রামের নাম হচ্ছে হোচি মিন। এরপরে চলে আসবো হচ্ছে আমরা লাওস। লাওসের রাজধানীর নাম হচ্ছে ভিয়েনতিয়েন, মুদ্রার নাম হচ্ছে কি কিপ। ভিয়েতনামের পাশে এবং মায়ানমারের পাশে হচ্ছে লাওস। লাওসের রাজধানীর নাম হচ্ছে ভিয়েনতিয়েন, মুদ্রার নাম হচ্ছে কিপ। এরপরে চলে আসবো হচ্ছে আমরা কম্বোডিয়া। কম্বোডিয়ার রাজধানীর নাম হচ্ছে নিমপন, মুদ্রা হচ্ছে রিয়েল। কম্বোডিয়ার রাজধানীর নাম কি? নিমপন, মুদ্রা হচ্ছে রিয়েল। এরপরে আমরা চলে আসবো থাইল্যান্ড। থাইল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ব্যাংকক, মুদ্রা হচ্ছে বাথ। থাইল্যান্ডের রাজধানীর নাম কি? ব্যাংকক, আর মুদ্রা হচ্ছে বাথ। এই থাইল্যান্ড নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য, সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশটি কখনোই কোনো উপনিবেশের অধীনে ছিল না? সেটা কোনটা? সেটা হচ্ছে এই থাইল্যান্ড। এই থাইল্যান্ড কখনোই কোনো উপনিবেশের অধীনে ছিল না। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। এবার আমরা বলবো যে এখান থেকে কিছু কিছু তথ্য হয়তো বা আমরা মিসিং করে গেছি। যেমন ইন্দোনেশিয়ার রাজধানীর নাম জাকার্তা, মুদ্রা হচ্ছে রুপায়া। ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি? জাকার্তা, মুদ্রা হচ্ছে রুপায়া। এরপর আমরা মালয়েশিয়ার সম্পর্কে বলেছি। এরপর আমরা হচ্ছে মায়ানমার মূলত ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। মায়ানমার মূলত কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে? ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। সো এই হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়ার 11টা দেশ সম্পর্কে মোটামুটি তথ্য। এই দক্ষিণ এশিয়ার সম্পর্কে যদি কোনো প্রশ্ন আসে, এই যে ইনফরমেশনগুলো আমি দিলাম, এই ইনফরমেশনগুলো থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা সবচাইতে বেশি এবং এই ইনফরমেশনগুলো সবচাইতে গুরুত্বপূর্ণ। এবার আমি শেষ আরেকটি তথ্য দিয়ে আজকের লেকচার শেষ করব। সেটি হচ্ছে ডমিনো তত্ত্ব। ডমিনো তত্ত্ব কি সেটা আমরা একটু দেখে নিই। ডমিনো তত্ত্ব মূলত প্রচার করে যুক্তরাষ্ট্র। ডমিনো তত্ত্ব মূলত প্রচার করে কে? যুক্তরাষ্ট্র। ডমিনো তত্ত্বটা হচ্ছে 1950-এর দশকে কমিউনিজম অর্থাৎ সমাজতন্ত্রবাদের প্রবল উত্থান ঘটে। তার মধ্যে চীন এবং রাশিয়া সমাজতন্ত্রের দিকে প্রবলভাবে ধাবিত হয়। তখন গণতন্ত্র রক্ষার্থে যুক্তরাষ্ট্র এই ডমিনো তত্ত্ব প্রচলন করে এবং এই ডমিনো তত্ত্বটি মূলত এই দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে যুক্তরাষ্ট্র প্রবলভাবে প্রচার করতে থাকে। ডমিনো তত্ত্বের মূল ভিত্তি হচ্ছে, যদি কোনো রাষ্ট্র সমাজতন্ত্রের দিকে ধাবিত হয় তাহলে তার পার্শ্ববর্তী রাষ্ট্র সমাজতন্ত্রের দিকে ধাবিত হবে বা অনুপ্রাণিত হবে। অর্থাৎ এই ডমিনো তত্ত্ব দ্বারা দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোকে এই বলে বার্তা দিতে চাইতো যুক্তরাষ্ট্র বা সাবধান করতে চাইতো, যদি তোমার পার্শ্ববর্তী রাষ্ট্র সমাজতন্ত্র হয় তাহলে তুমিও সমাজতন্ত্রের দিকে প্রভাবিত হবে। সো সাবধান, অবশ্যই পার্শ্ববর্তী রাষ্ট্র যাতে সমাজতন্ত্রের প্রভাব থেকে দূরে থাকে সেই জন্য কাজ করে যেতে হবে। এই হচ্ছে ডমিনো তত্ত্বের মূল কথা। আশা করতেছি আমি মোটামুটি ইনফরমেশন দিতে পেরেছি। এই ইনফরমেশনগুলো যদি মোটামুটি ভালোভাবে মাথায় রাখা যায় তাহলে অবশ্যই আমরা এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে পারবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।